অর্থনীতি সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির শিক্ষার্থীরা, আজকে আমি যে ক্লাসটি নেব সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দ্বিতীয় ক্লাস, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, ক্লাস নাম্বার 2। আজকে এই ক্লাসের পূর্বে আমরা আরও একটা ক্লাস করেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের। আমি ক্লাস শুরু করার আগে অনুরোধ করব যে ক্লাসগুলো যদি আমরা ধারাবাহিকভাবে পেতে চাই তাহলে চ্যানেলটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করলে নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে ক্লাসটা শেয়ার করতে পারো। আর বিগত দিনে যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো যদি পেতে চাও তাহলে যেখানে ইউটিউবে ক্লাসটা দেখছো নিচে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা লেখা আছে, এখানে একটা গোল বৃত্ত আছে, এই বৃত্তের ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে। এই ছবিতে আমরা যদি প্রেস করি তাহলে তোমরা আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করতে পারবে। চ্যানেলের ভিতরে প্রবেশ করার পর দেখবে হোম আছে, ভিডিও আছে, প্লেলিস্ট আছে। প্লেলিস্টে যদি তোমরা যাও সেখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মাস্টার্স, ফাইনাল, প্রিলিমিনারির অনেক অধ্যায়ের ক্লাস দেয়া আছে। যার যেটা প্রয়োজন সেই ক্লাসগুলো তোমরা দেখে নেবে। অনেকে কিছু সংখ্যক ক্লাস দেখার পর বলে স্যার ফার্স্ট ইয়ারের ম্যাক্রো চাই। আসলে তো ম্যাক্রোর ক্লাস অনেকগুলো দিয়ে দিয়েছি, সম্ভবত একটা অধ্যায় কি আছে বাকি আছে। বলে ফার্স্ট ইয়ারে মাইক্রো চাই বা গণিতের আরও ক্লাস চাই। গণিতের অনেক ক্লাস দিয়েছি, মাইক্রোরও দিচ্ছি, পরিসংখ্যানও দিয়ে যাচ্ছি। তো ক্লাসগুলো তোমরা পর্যায়ক্রমে দেখো, ধারাবাহিকভাবে দেখো, বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে পেয়ে যাবে। তো শুরু করছি আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দ্বিতীয় ক্লাস। আমি প্রথম ক্লাস থেকে শুরু করছি। প্রথম ক্লাসে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম এই ভূমি অক্ষে ছিল দাম, আর এটা হচ্ছে উৎপাদন, চাহিদা এবং যোগান। আমরা দেখেছিলাম যে শিল্পের চাহিদা রেখা এবং শিল্পের যোগান রেখা পরস্পর কোথায় ছেদ করেছে? ইনট বিন্দুতে ছেদ করেছে। ফলে শিল্পে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে ও পি নট, ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়েছে ও কিউ নট। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমি বলেছি শিল্প কাকে বলে। শিল্প হচ্ছে সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টি। অর্থাৎ যে সমস্ত ফার্মগুলো শুধুমাত্র পাটজাত পণ্য উৎপাদন করে তাদের সেই সমস্ত ফার্মগুলোর সমষ্টি নিয়ে পাট শিল্প গঠিত। যে সমস্ত ফার্মগুলো কাগজ উৎপাদন করে সমস্ত কাগজ উৎপাদনকারী ফার্মগুলো সমষ্টি নিয়ে কাগজ শিল্প। এইভাবে সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। 3টা ফার্ম কাগজ উৎপাদন করে, 5টা ফার্ম পাটজাত দ্রব্য উৎপাদন করে, এই 3টা আর 5টা মিলে 8টা ফার্মে শিল্প হবে না। কারণ এখানে এই ফার্মগুলো ভিন্ন ভিন্ন পণ্য উৎপাদন করে। যারা পাটজাত দ্রব্য উৎপাদন করে তারা হচ্ছে পাট শিল্প, যারা কাগজ উৎপাদন করে তারা হচ্ছে কি কাগজ শিল্প। তো এটা হচ্ছে শিল্পের পণ্যের চাহিদা রেখা। অর্থাৎ শিল্প পণ্যের চাহিদা রেখা মানে কি? জনগণ, ক্রেতারা একটা নির্দিষ্ট দামে কি পরিমাণ পণ্য চাহিদা করে এইটা এই ডি রেখা দ্বারা প্রকাশ পায়। এটা হচ্ছে শিল্পের যোগান রেখা। শিল্পের যোগান রেখা মানে কি? শিল্পের যোগান রেখা হচ্ছে একটা ফার্মের যোগান রেখা না। যদি ওই শিল্পে যদি 100টি ফার্ম থাকে তাহলে 100টি ফার্ম যে পরিমাণ পণ্য উৎপাদন করে অর্থাৎ যোগান দেয় সেগুলো যোগ করে শিল্পের যোগান রেখা বের করা হয়। যেমন মনে করি 2টি ফার্ম আছে ধান উৎপাদনের ক্ষেত্রে। ধানের মন যখন 600 টাকা, একটি ফার্ম 500 মান ধান যোগান দেয়, আরেকটা ফার্ম 400 মান ধান যোগান দেয়।
তাহলে শিল্পের যোগান হবে 600 টাকা দামে 9 সমান ধান। আবারও বলছি, দুইটি ফার্ম আছে, একটা হচ্ছে এ ফার্ম, একটা হচ্ছে বি ফার্ম। 600 টাকা দামে এ ফার্ম 500 মণ ধান যোগান দেয়, বি ফার্ম 400 মণ ধান যোগান দেয়। অতএব শিল্পের যোগান কত হবে? ইন্ডাস্ট্রির যোগানটা হবে কত? 900 মণ। 600 টাকার দামে 900 মণ ধান। যদি আরেকটা ফার্ম যদি থাকতো সি ফার্ম, এবং সে যদি 600 টাকা দামে 700 মণ ধান যোগান দিত, তাহলে তিনটা ফার্মে মিলে 500, 400, 700, মোট কত? 1600 মণ। তাহলে 600 টাকা দামে ধানের যোগান হবে 1600 মণ ধান। অর্থাৎ শিল্পের যোগান বলতে আমরা বুঝি শিল্পের অন্তর্ভুক্ত যতগুলো ফার্ম আছে ততগুলো ফার্ম সবাই মিলে যে উৎপাদন করে যে যোগান দেয় নির্দিষ্ট দামে, তার সমষ্টি হচ্ছে শিল্পের যোগান। তা আমরা দেখেছি, সেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি, শিল্পের চাহিদা এবং যোগান রেখার মাধ্যমে ইনট বিন্দুতে অপিনট দামে অকিনট পরিমাণ হচ্ছে ভারসাম্য পরিমাণ। এই অকিনট হচ্ছে ভারসাম্য পরিমাণ। এই অকিনট যদি 1600 হয়, তাহলে এই 1600-এর ভিতরে এ ফার্ম যোগান দিচ্ছে 500, বি ফার্ম দিচ্ছে 400, সি ফার্ম দিচ্ছে 700। অর্থাৎ এই অকিনট হচ্ছে ফার্মের উৎপাদনের সমষ্টি। অর্থাৎ শিল্পের উৎপাদন কিউ নট ইকুয়াল টু সামেশন কিউ নট। অর্থাৎ শিল্পের উৎপাদন হচ্ছে ফার্মের উৎপাদন, ছোট কিউ দ্বারা প্রকাশ করেছি, ফার্মের উৎপাদনের সমষ্টি সামেশন কিউ নট। এর মানে হচ্ছে 500 যোগ কত? 400 যোগ 700 সমান 1600 হচ্ছে কিউ নট। একটু কাশি দিচ্ছি, শরীরটা একটু অসুস্থ। এরপরও তোমাদের যে দাবি ক্লাসগুলো নিয়মিত দিতে হবে, এর জন্য ক্লাসগুলো কি করছি, দিয়ে যাচ্ছি। কাশির কারণে তোমাদের একটু অসুবিধা হতে পারে। তা আশা করি আমরা শিল্পের যোগানটা আমরা বুঝতে পেরেছি। কোন দামে? অপিনট দামে। এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। তা বাজারে দাম কত নির্ধারিত হলো? অপিনট নির্ধারিত হলো। তাহলে এখন আমার ফার্ম, আমার এ ফার্মও তার পণ্য বিক্রি করবে কোন দামে? অপিনট দামে। বি ফার্মও তার পণ্য বিক্রি করবে অপিনট দামে। সি ফার্মও তার পণ্য বিক্রি করবে অপিনট দামে। অপিনট দামে মনে করি আমার এ ফার্ম পণ্য কতটুকু বিক্রি করবে? 500 ইউনিট। আর আমি যদি বি ফার্মের যদি হতো অপিনট দামে 400 ইউনিট, সি ফার্ম হলে অপিনট দামে 400 ইউনিট হলে এখানে আসতো, আর সি ফার্ম হলে অপিনট দামে 700 ইউনিট একটু ডানে যেত। আমি এ ফার্মের চাহিদা রেখা অঙ্কন করছি। ফার্ম অপিনট দামে 500 একক পণ্য কি করবে? উৎপাদন করবে। এখন ফার্ম অপিনট দামে এই 500 একক যদি একটু বেশি যদি বিক্রি করে, কত? 600 একক সেটা বিক্রি করতে পারবে। অর্থাৎ 600 একক সে কোন দামে বিক্রয় করতে পারবে? অপিনট দামে বিক্রি করতে পারবে। এর চেয়ে কম দামে বিক্রি করার প্রয়োজন পড়বে না। এখানে প্রশ্ন আসতে পারে যে 500 থেকে 600, যেখানে তার অপিনট দামে 500 বিক্রয় করার কথা, সেখানে 600 যদি বিক্রি করে, অর্থাৎ 100 যদি বেশি বিক্রি করে, তাহলে অর্থনীতিতে সাপ্লাই বাড়বে। সাপ্লাই বাড়লে দাম অপিনট হতে কমে যাওয়ার কথা। অথবা 400 যদি তার বরাদ্দ হচ্ছে অপিনটে 500, 400 যদি বিক্রি করে, তাহলে 100 কম বিক্রি করার কারণে, সাপ্লাই কমে যাওয়ার কারণে দাম অপিনট হতে বেড়ে যাওয়ার কথা। এই প্রশ্নের উত্তর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এখানে আমি 3টি ফার্মের উদাহরণ দিয়েছি, বাস্তবে অসংখ্য ফার্ম থাকে। অতএব একটা ফার্ম যে সামান্য যদি উৎপাদন বেশি যদি বিক্রি করে,
বা কম যদি বিক্রি করে তাহলে সেটা সাপ্লাইয়ের উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। যেখানে অসংখ্য ফার্ম বাজারে পণ্য কি করে সরবরাহ করে, সেখানে একটা ফার্মের বিক্রয় সামান্য বাড়া বা কমার কারণে সেটা বাজারে কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না। ফলে ফার্মটা অপিডর দামে 400 পারবে, 500 বিক্রয় করতে পারবে, 600 বিক্রয় করতে পারবে। ফলে ফার্মের গড়াই রেখা বা চাহিদা রেখা বা দাম রেখা এইটা ভূমি অক্ষের কি হয় সমান্তরাল হয়। এই রেখাটা হচ্ছে ফার্মের রেখাটার দাম রেখা, গড়াই রেখা, প্রান্তিকায় রেখা। এই রেখাটাকে বলা হয়, কারণ 400 ইউনিট বিক্রি করলে প্রতি ইউনিট সে অপিডর দামে বিক্রি করবে, 500 ইউনিট বিক্রি করলে প্রতি ইউনিট অপিডর দামে বিক্রি করবে, 600 ইউনিট বিক্রি করলে প্রতি ইউনিট সে কি করবে অপিডর দামে বিক্রি করবে। অর্থাৎ দাম স্থির থাকার কারণে এই দাম রেখা, গড়াই রেখা, প্রান্তিকায় রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভূমি অক্ষের কি হবে সমান্তরাল হবে। এখন মনে করি এই ফার্মের জন্য বরাদ্দ ছিল 500, সে বিক্রি করছে কত 600, 100 বেশি। এইভাবে প্রত্যেকটা ফার্ম যদি কিছু বেশি যদি বিক্রয় করে তাহলে কিন্তু বাজারে পণ্যের সাপ্লাই কি হয়ে যাবে বেড়ে যাবে। যেমন একদিন যদি বৃষ্টিপাত হয় নদীতে কিন্তু পানি বাড়বে, কিন্তু সেই পানিতে বন্যা সৃষ্টি হবে না। সেই পানি যেটা বাড়বে সেটা কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না। কিন্তু প্রতিদিন যদি বৃষ্টি হয় লাগাতার, তাহলে নদীর পানি বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি করতে পারে, বন্যা হতে পারে। এইভাবে একটি বা 2টি বা 3টি ফার্মের উৎপাদন বৃদ্ধি সাপ্লাইকে প্রভাবিত করতে পারবে না। কিন্তু সব ফার্মগুলো তাদের বরাদ্দের চেয়ে বেশি যদি কি করে বিক্রি করে তাহলে অর্থনীতিতে সাপ্লাইয়ের পরিমাণটা কি হয়ে যাবে বেড়ে যাবে। সাপ্লাই পরিমাণটা বেড়ে গেলে এই শিল্পের সাপ্লাই কার্ভটা নিচের দিকে কি হবে শিফট হবে। তখন নতুন ভারসাম্য অর্জিত হয়। E1 বিন্দুতে ভারসাম্য দাম নির্ধারিত হবে OP1। তখন প্রত্যেকটা ফার্ম কোন দাম গ্রহণ করবে OP1। তখন দাম রেখা, গড়াই রেখা, প্রান্তিকায় রেখা এইটা নিচের দিকে কি হবে শিফট হবে। এর মানে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের মূল্য রেখা, গড়াই রেখা, প্রান্তিকায় রেখা এই 3টা ভূমি অক্ষের সমান্তরাল হয় এবং এটা উপরের দিকে বা নিচের দিকে শিফট হতে পারে। যদি কোনো কারণে সাপ্লাই বেড়ে যায়, শিল্পের সাপ্লাই, ওই যে বলেছি না প্রত্যেকটা ফার্ম যদি কিছু কিছু উৎপাদন যদি বাড়িয়ে দেয় তাহলে শিল্পের সাপ্লাইটা কিন্তু বেড়ে যাবে, তখন দামটা কমে যেতে পারে। সাপ্লাই যদি কমে যায় আবার দাম কি হয়ে যেতে পারে বেড়ে যেতে পারে, একইভাবে চাহিদার কারণে। কিন্তু কোনো একটা ফার্ম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এককভাবে মূল্য বৃদ্ধি করার কোনো ক্ষমতা কি রাখে না। এককভাবে মূল্য বৃদ্ধি করার ক্ষমতা রাখে না। কেন এককভাবে মূল্য বৃদ্ধি করার ক্ষমতা রাখে না এর কারণগুলো বলছি। 1 নাম্বার কথা হচ্ছে এখানে অসংখ্য ফার্ম থাকে। অসংখ্য ফার্ম থাকার কারণে প্রত্যেকটা ফার্মের অংশ খুবই সামান্য হয়। অর্থাৎ প্রত্যেকটা ফার্ম বাজারের যে মোট সাপ্লাই, এই সাপ্লাই সামান্য অংশ নিজেরা কি করে সরবরাহ করে। ফলে কোনো একটা ফার্মের বাজারে একক প্রভাব থাকে না। আর একক প্রভাব না থাকলে সে মূল্যের উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। কারণ মূল্য যদি বাড়াতে হয় সাপ্লাই কমাতে হবে, মূল্য যদি কমাতে হয় তাহলে সাপ্লাইয়ের পরিমাণটা বাড়াতে হবে। কিন্তু কোনো একটা ফার্মের বাজারের শেয়ার খুবই সামান্য হওয়ার কারণে সে বাজারের মোট উৎপাদনের উপর, মোট সাপ্লাইয়ের উপর এককভাবে কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। যেহেতু অসংখ্য ফার্মের উপস্থিতি, এই জন্য ফার্ম মূল্যের উপর প্রভাব সৃষ্টি করতে পারে না। 2 নাম্বার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সমজাতীয় পণ্য উৎপাদিত হয়। অর্থাৎ এ ফার্মটা
যে পণ্য উৎপাদন করবে বি ফার্ম গুণের দিক হতে, ওজনের দিক হতে, আকারের দিক হতে, কালারের দিক হতে, ডিজাইনের দিক হতে, সব দিক হতে সেম পণ্য উৎপাদন করবে। অর্থাৎ দুইটি পণ্যের ভিতরে কোনো ধরনের পার্থক্য সৃষ্টি করা যাবে না, যার ফলে এ ফার্ম তার পণ্যের মূল্য বি ফার্ম হতে বেশিও রাখতে পারবে না, কমও রাখতে পারবে না। যদি সে বেশি রাখে তাহলে তার পণ্যটা কেউ ক্রয় করবে না, কারণ ক্রেতারা যেহেতু এই বাজারের সম্পর্কে পূর্ণ অবগত থাকে, ক্রেতারা এ ফার্মের পণ্য ক্রয় না করে কম দামের পণ্য বি ফার্মের পণ্যটা কী করবে? ক্রয় করবে। অতএব যে বাজারে যে নির্ধারিত মূল্য হয়েছে, কোনো ফার্ম সেই নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রয় করতে পারে না, যেহেতু তাদের পণ্য হচ্ছে সমজাতীয় পণ্য। কম দামেও পারে না, কম দামে বিক্রয় করলে তার ক্ষতি হবে। আরেকটা কারণ হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উপকরণের পূর্ণ গতিশীলতা। এবং গত ক্লাসে আমি দেখিয়েছি উপকরণের পূর্ণ গতিশীলতা বিদ্যমান থাকলে উপকরণের মূল্য সব জায়গাতে একই হয়ে যাবে। অর্থাৎ একটা ফার্ম সে রাজশাহীতে শিল্প স্থাপন করলে তাকে যে মূল্য উপকরণ ক্রয় করতে হবে, সিলেটে বা চট্টগ্রামে শিল্প স্থাপন করলে তাকে একই মূল্যে উপকরণ ক্রয় করতে হবে। ফলে প্রত্যেকটা ফার্মের প্রোডাকশন কস্ট সেম হবে, আর প্রোডাকশন কস্ট সেম হওয়ার কারণে তাদের গড় ব্যয়টা সেম হবে, আর প্রতিযোগিতার কারণে মূল্যটা গড় ব্যয়ের সমান হবে। অর্থাৎ প্রত্যেকের মূল্য একই মূল্য হবে, এবং মূল্য যদি তার চেয়ে কম রাখে, গড় ব্যয়ের চেয়ে কম হয়ে যাবে, ফার্মের ক্ষতি হয়ে যাবে। এই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম এককভাবে মূল্য নির্ধারণ করতে পারে না। শিল্পের মাধ্যমে যে মূল্য নির্ধারিত হয়, ফার্ম সেই মূল্য কী করে মেনে নেয়। এই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে মূল্য গ্রহীতা বলা হয়, মানে প্রাইস টেকার। মূল্য গ্রহীতা বলা হয়, অর্থাৎ প্রাইস টেকার বলা হয়। আমি যে পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্টগুলো বলে এবং চিত্রের মাধ্যমে শিল্পের মূল্য নির্ধারিত হয়, তা ফার্ম অপূর্ণের মূল্য মেনে নেয় বলে রেখা একে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি। এটা সাধারণত আমাদের খ বিভাগে আসে। তাহলে আমরা দেখলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম শিল্পের নির্ধারিত মূল্যটা কি করে মেনে নেয়। এখন আমি একটু গড়ায় একটা তালিকার মাধ্যমে গড়ায় প্রান্তিকায় মোটায় দাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই কনসেপ্টটা তালিকার মাধ্যমে কি করব? ব্যাখ্যা করব। তালিকার মাধ্যমে ব্যাখ্যা করার পূর্বে আমি একটু বলতে চাচ্ছি যে গড় আয়টা কি। গড় আয়টা হচ্ছে মোটায় এবং উৎপাদনের অনুপাত। মোটায় এবং উৎপাদনের অনুপাত হলো গড় আয়। মোটায় এবং উৎপাদনের অনুপাত হলো গড় আয়। অনুপাত কেন বলেছি? টিআর অনুপাত কিউ। তো টিআরটা লবে থাকবে, কিউটা কোথায় থাকবে? হরে থাকবে। অর্থাৎ অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। এটা হচ্ছে মোটায় এবং উৎপাদনের অনুপাত হচ্ছে গড় আয়। অন্যভাবে আমরা বলতে পারি মোট আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় আয় পাওয়া যায়। একটু লক্ষ্য করো, আমরা জানি মোট আয়টা কি। মোট আয়টা হচ্ছে পণ্যের দাম ইনটু পরিমাণ। মোট আয়টা হচ্ছে পণ্যের দাম ইনটু পরিমাণ। মনে করি এই কলমটা যে কোম্পানি উৎপাদন করে সেই কোম্পানি এই কলমের দাম রাখলো 50 টাকা। দাম কত টাকা রেখেছে? 50 টাকা রেখেছে। এবং এই কলমটা বছরে 1 লক্ষ পিস বিক্রয় হয়। তাহলে ফার্মের আয় হচ্ছে কত? 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা। এই ফার্মের আয়টা কিভাবে বের করেছি? দাম ইনটু পরিমাণ। দাম 50 টাকা, পরিমাণ 1 লক্ষ। পরিমাণ যদি 2 লক্ষ হতো, 50 ইনটু 2 লক্ষ, তাহলে 1 কোটি টাকা হতো।
তাহলে দাম ইন্টু পরিমাণ, মোট আয় হচ্ছে দাম ইন্টু পরিমাণ। একটু লক্ষ্য করি যে কিউ 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 হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, পরিমাণ আর পরিমাণ কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ গড় আয় এবং দাম কি একই কথা। গড় আয় এবং দাম হচ্ছে একই কথা, গড় আয় এবং দাম একই কথা। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় এবং দাম একই কথা। শুধু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে না, যে কোনো বাজারে, সেটা অপূর্ণ প্রতিযোগিতা মানে একচেটিয়া প্রতিযোগিতা, অলিগোপালি, একচেটিয়া বাজার, যে কোনো বাজারে গড় আয় আর দাম হচ্ছে একই কনসেপ্ট। গড় আয় 5 টাকা, এর অর্থ হচ্ছে দাম 5 টাকা। কারণ দাম 5 টাকা মানে কি, একটি পণ্য 1 একক বিক্রয় করলে 5 টাকা পাওয়া যায়। গড় আয় মানে কি 1 একক হতে আয়। তাহলে 5 টাকা যদি দাম হয়, তাহলে 1 একক বিক্রয় করলে 5 টাকা পাই, মানে 5 টাকা আয়, অর্থাৎ কোম্পানি গড় আয় কত, 5 টাকা। এভারেজ রেভিনিউ ইকুয়াল টু পি। আমরা জানি প্রান্তিক আয় কাকে বলে। প্রান্তিক আয় হচ্ছে এমআর হচ্ছে, প্রান্তিক আয় হচ্ছে ডিটিআর বাই ডিকিউ। উৎপাদনের 1 একক পরিবর্তনের ফলে, উৎপাদনের 1 একক পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে। উৎপাদনের 1 একক পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে। আমরা ডিফারেন্সিয়েশনে শিখেছি ডিডি এক্স অফ ওয়াই। এই ডিডি এক্স অফ ওয়াই এর অর্থ হচ্ছে এক্স এর 1 একক পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন। আবারও বলছি, ডিডি এক্স অফ ওয়াই এর অর্থ হচ্ছে এক্স এর 1 একক পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন। মনে করো ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু কত, 5। এর অর্থ হচ্ছে এক্স এর 1 একক পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন 5 একক। একইভাবে এইটার অর্থ হচ্ছে কিউ এর 1 একক পরিবর্তনের ফলে টি আর এর পরিবর্তন। এই যে ডিডি এক্স অফ ওয়াই, ডিডি কিউ অফ টি আর। তাহলে একজন গণিতের স্টুডেন্ট পড়বে কিউ এর 1 একক পরিবর্তনের ফলে টি আর এর পরিবর্তন। আর অর্থনীতির স্টুডেন্ট পড়বে, সে জানে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ আর টি আর হচ্ছে ফার্মের মোট আয়। সে কিউ এর 1 একক পরিবর্তনের ফলে না বলে সে বলবে উৎপাদনের 1 একক পরিবর্তনের ফলে। আবারও বলছি, অর্থনীতির স্টুডেন্ট কিউ এর 1 একক পরিবর্তনের ফলে এইটা না বলে সে বলবে উৎপাদনের 1 একক পরিবর্তনের ফলে। টি আর এর যে পরিবর্তন, টি আর না বলে সে বলবে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে। তাহলে এই যে বীজগাণিতিক যে প্রকাশ ভঙ্গি, এটা হচ্ছে কি প্রান্তিক আয়। উৎপাদনের 1 একক পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে। এখন দেখো, এমআর ইকুয়াল টু ডি টি আর, তো আমরা জানি দাম ইন্টু পরিমাণ। টি আর মানে কি দাম ইন্টু পরিমাণ, ডি কিউ। অর্থাৎ পি কিউ কে কার সাপেক্ষে আমরা অন্তরকলন করব, পি কিউ কে কার সাপেক্ষে অন্তরকলন করব, কিউ এর সাপেক্ষে অন্তরকলন করব। আমরা ভালো করে জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা কি থাকে, স্থির থাকে। দামটা কি থাকে, স্থির থাকে। কেন? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শিল্পের চাহিদা এবং যোগানের মাধ্যমে যে দাম নির্ধারিত হয়, ফার্ম সেই দাম মেনে নেয়। সেই দাম বাড়ানোরও ক্ষমতা ফার্মের নাই, সে দাম কমানোরও ক্ষমতা ফার্মের নাই। অর্থাৎ ফার্ম প্রাইস টেকার হিসাবে কাজ করে, মূল্য গ্রহীতা হিসাবে কাজ করে। অর্থাৎ পণ্যের মূল্য কি থাকে, স্থির থাকে। এখন এটা দামটা স্থির। তা আমরা জানি অন্তর্কলন করার সময় এখানে কিউটা হচ্ছে চলক, স্থির সংখ্যা চলকের সাথে যুক্ত থাকলে তাকে সহগ বলে।
অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হয়। এটা অন্তর্কলনের নিয়ম। এই জন্য আমি বলেছি, আমি মাইক্রো ইকোনমিক্সের ক্লাস করি না কেন, আমি ম্যাক্রো ইকোনমিক্স করি না কেন, আমি যাই করি না কেন, আমাকে গাণিতিক অর্থনীতিতে এক্সপার্ট হতে হবে। এই জন্য আমার পরামর্শ থাকে, প্রথমেই গাণিতিক অর্থনীতি আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। আমি গাণিতিক অর্থনীতির অনেক ক্লাস দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখবে। তো সেখান থেকে প্রথমে তোমরা যে ক্লাসটা করবে সেটা সমীকরণ সমাধানের ক্লাস করবে। এরপরে তোমরা অন্তর্কলনের কি করবে, ক্লাস করবে পর্যায়ক্রমে। আমি যদি অন্তর্কলন যদি করে না থাকি তাহলে মাইক্রো আমার জন্য কঠিন হয়ে যাবে, কারণ এখানে আমি অন্তর্কলনের নিয়মটা আলোচনা করছি। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা স্থির থাকে, আর স্থির সংখ্যা চলকের সাথে যুক্ত থাকলে তাকে সহগ বলে। অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হয়। আর এই কিউকে কিউ সাপেক্ষে অন্তর্কলন করলে রেজাল্ট 1 হয়। এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1 হয়, কিউকে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1 হয়, ইকুয়াল টু কত, পি। তাহলে আমরা কি দেখলাম, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমার প্রান্তিক আয়টা কার সমান হয়, দামের সমান হয়। আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় আর, আমি এটা তো যে কোনো বাজারে গড় আয় আর দাম, পাশাপাশি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এমআর ইকুয়াল টু কত হয়, পি হয়। তাহলে এই 1 ও 2টাকে আমি যদি করি সমন্বয় করি, 1 আর 2 নংকে যদি আমি সমন্বয় করি, তা আমি লিখতে পারবো পি ইকুয়াল টু কত, আর। আবার দেখো তো পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু কত, এমআর। তাহলে পি ইকুয়াল টু কত, এমআর। তাহলে মনে রাখবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম, গড় আয় এবং প্রান্তিক আয় পরস্পর কি হয়, সমান হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এমআর। দাম, গড় আয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান হয়। আর অন্য যে কোনো বাজারে পি ইকুয়াল টু আর হয় এবং এরা এমআর এর চেয়ে বড় হয়। অন্য যে কোনো বাজারে, মানে ইমপারফেক্ট কম্পিটিশনে, অপূর্ণ প্রতিযোগিতায়, অর্থাৎ একচেটিয়া বাজারে, একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজারে, মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, অলিগোপলি বাজারে পি ইকুয়াল টু আর গ্রেটার দেন এমআর হয়। কেন হয়, সেই সমস্ত বাজার যখন পড়াবো তখন আমি ব্যাখ্যা করে দেব। আশা করি আমি বোঝাতে পেরেছি পারফেক্ট কম্পিটিশন মার্কেটে দাম, গড় আয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান হয়। এই সমান হওয়ার পিছনে কারণ হচ্ছে দামটা স্থির, দামটা স্থির, দামটা স্থির থাকে বলেই সমান হয়। দাম যদি স্থির না থাকতো তাহলে সমান হতো না। এখন আমি একটা তালিকা তৈরি করব। এই তালিকা তৈরি করে আমি বোঝানোর চেষ্টা করব যে পারফেক্ট কম্পিটিশনে দাম, গড় আয় এবং প্রান্তিক আয়ের ভিতরের সম্পর্কটা একেবারেই সহজ, একেবারেই সহজ। এখানে আমি দাম লিখছি, এখানে আমি পরিমাণ লিখছি, এখানে হচ্ছে কি মোট আয়। মোট আয়টা সমান কত, পি ইন্টু কত, কিউ। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, মোট আয়কে উৎপাদন দ্বারা ভাগ করলে। আর এমআর তো আমরা শিখেছি, উৎপাদন 1 একক বৃদ্ধি করলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে। পরিবর্তন বলতে বাড়াও বোঝায়, কমাও বোঝায়। তবে সাধারণত উৎপাদন বা বিক্রয় 1 একক বৃদ্ধি করলে মোট আয় বাড়বে, এই মোট আয় বাড়াটাকে প্রান্তিক আয় বলে। আবার বিক্রয় 1 একক কমিয়ে দিলে মোট আয় কমবে, যতটুকু মোট আয় কমবে সেটাকে বলা হয় প্রান্তিক আয়। অর্থাৎ প্রান্তিক আয় বলতে মোট আয়ের পরিবর্তন, যেটা মোট আয় বাড়তে পারে, মোট আয় কমতেও পারে। মনে করি আমার দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা। দ্রব্যের দাম কত, 10 টাকা। 10 টাকা, 10 টাকা, 10 টাকা।
অর্থাৎ আমি দ্রব্যের দামটা কি ধরেছি? স্থির ধরেছি। কেন স্থির ধরেছি সেটা কারণ তো আমরা বলেছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ফার্মের উপস্থিতি, সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় হয়, উপকরণের ভিতরে পূর্ণ গতিশীলতা বিদ্যমান থাকে এবং ক্রেতা বিক্রেতারা বাজার সম্পর্কে জ্ঞাত থাকে। সেই জন্য সেখানে কোনো ফার্ম এককভাবে মূল্য নির্ধারণ করতে পারে না। শিল্পের মাধ্যমে যে মূল্য নির্ধারিত হয় প্রত্যেকটা ফার্ম সেই মূল্য গ্রহণ করে। মনে করি সে মূল্যটা হচ্ছে 10 টাকা। অর্থাৎ ফার্ম যদি 1 একক বিক্রি করতে চায় 10 টাকা দিয়ে বিক্রি করবে, 2 একক বিক্রি করতে চাইলে 10 টাকা দিয়ে, 3 একক বিক্রি করতে চাইলে 10 টাকা দিয়ে, 4 একক বিক্রয় করতে চাইলে 10 টাকা দিয়ে তাকে বিক্রয় করতে হবে। ফার্মের মোট আয় কত? 10 একে 10 টাকা, 10 দুগুণা 20 টাকা, 10 তিনে 30 টাকা, মোট আয় হচ্ছে 40 টাকা। ফার্মের গড় আয় কত? তা আমরা তো শিখেছি একটু আগে, গড় আয় হচ্ছে টোটাল রেভিনিউকে মোট আয়কে উৎপাদন দ্বারা ভাগ করব। তো 10কে উৎপাদনের পরিমাণ 1 দ্বারা ভাগ করলে গড় আয় হচ্ছে কত? 10 টাকা। মোট আয় 20 টাকাকে উৎপাদনের পরিমাণ 2 দ্বারা ভাগ করলে গড় আয় কত? 10 টাকা। 30কে 3 দ্বারা ভাগ করলে গড় আয় কত? 10 টাকা। মোট আয় 40 টাকাকে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ Q=4 দ্বারা ভাগ করলে গড় আয় হচ্ছে 10 টাকা। প্রান্তিক আয় কত? প্রান্তিক আয়ের সংজ্ঞা কি দিয়েছি? উৎপাদন 1 একক বৃদ্ধি করলে মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক আয় বলে। আমি সংজ্ঞাটাকে একটু সংকীর্ণ করেছি। এর আগে বলেছিলাম উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ 1 একক পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে। এই সংজ্ঞাটাকে একটু সংকুচিত করলাম। উৎপাদন বা বিক্রয় 1 একক পরিবর্তন না বলে বললাম 1 একক বৃদ্ধি পেলে মোট আয় যে পরিমাণ, পরিবর্তন না বলে বললাম বৃদ্ধি পায়, কারণ বিক্রয় বৃদ্ধি পেলে মোট আয় সাধারণত বাড়ে। মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় তার পরিমাণকে প্রান্তিক আয় বলে। আমরা লক্ষ্য করি উৎপাদন বা বিক্রয় 1 একক হলে মোট আয় কত? 10 টাকা। বিক্রয় 1 একক হলে মোট আয় 10 টাকা। তাহলে বিক্রয় যদি 0 হতো তাহলে মোট আয় কত হতো? 0। বিক্রয় 0 হলে মোট আয় 0 হতো। 0 থেকে 1 বিক্রয় কত বেড়েছে? 1 একক বেড়েছে। মোট আয় 0 হতে 10 টাকা বেড়েছে। প্রান্তিক আয় 10 টাকা। এরপরে দেখি আমরা বিক্রয় 1 থেকে 2 1 একক বেড়েছে। মোট আয় 10 থেকে 20 হয়েছে, 20 টাকা হয়েছে। কত টাকা বেড়েছে? 10 টাকা বেড়েছে। অর্থাৎ প্রান্তিক আয় কত? এখানেও 10। কারণ 1 থেকে 2 বিক্রয় 1 একক বৃদ্ধি পেয়েছে। মোট আয় 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, প্রান্তিক আয় 10। 2 থেকে 3 বিক্রয় 1 একক বেড়েছে। 20 থেকে 30 মোট আয় 10 টাকা বেড়েছে, প্রান্তিক আয় 10। 3 থেকে 4 বিক্রয় 1 একক বেড়েছে। 30 থেকে 40 মোট আয় 10 টাকা বেড়েছে, প্রান্তিক আয় 10। এই যে তালিকা হতে কি দেখলাম? 10 10 10, 10 10 10, 10 10 10, 10 10 10। এবারে দাম আর গড় আয় প্রান্তিক আয়। দাম সমান গড় আয় সমান কি হয়? প্রান্তিক আয়। তালিকা হতে আমরা দেখলাম দাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম, গড় আয় এবং প্রান্তিক আয় সমান হয়। এটা আমরা তালিকা হতেও কি করলাম? আমরা দেখে দিলাম। এখন আমরা যদি এই তালিকা হতে দাম রেখা, গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা যদি অঙ্কন করতে চাই, তাহলে ভূমি অক্ষে আমরা বিক্রয়ের পরিমাণ ধরলাম, যেটা কিউ প্রতীক দ্বারা প্রকাশ করেছি। লম্বকে দাম ধরেছি, গড় আয় ধরেছি, প্রান্তিক আয় ধরেছি। আমরা ভূমি অক্ষে কি ধরেছি?
বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ যা কিউ প্রতীক দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়, সেটাকে ধরেছি। লব্ধকে আমি দামকে ধরেছি, গড়াইকে ধরেছি এবং প্রান্তিক আয়কে ধরেছি। এই তিনটাকে আমি কোথায় ধরেছি? আমি লম্বককে ধরেছি। এখন কথা হচ্ছে আমার রেখা কয়টা হবে? যেহেতু এখানে তিনটা প্রতীক লম্বককে ধরেছি, রেখা তিনটা হওয়ার কথা, কিন্তু এখানে রেখা কয়টা হবে? একটা হবে। কেন রেখা একটা হবে? এর কারণ হচ্ছে এখানে দাম, গড়াই, প্রান্তিকায় তিনটাই সমান, এই জন্য রেখা একটা হবে। যদি তিনটার মান যদি ভিন্ন ভিন্ন হতো, রেখা কয়টা হতো? তিনটি হতো। এখন আমাদের উৎপাদন কত? 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট। আমরা 1 ইউনিট যদি বিক্রি করি, কোন দামে বিক্রি করব? 10 টাকা দামে বিক্রি করব। 1 ইউনিট গড়াইও 10 টাকা, প্রান্তিকায়ও 10 টাকা। 2 ইউনিট বিক্রি করলেও 10 টাকা দামে বিক্রি করব, গড়াইও 10 টাকা, প্রান্তিকায়ও 10 টাকা। 3 ইউনিটও 10, 10, 10। 4 ইউনিটও কত? সেই 10, 10, 10। তাহলে প্রত্যেকটা বিন্দু কি হয়ে গেল? প্রত্যেকটা বিন্দু যে বরাবর আছে সেগুলো যদি আমরা যোগ করি, রেখাটা কি হয়ে গেল? রেখাটা ভূমি অক্ষের কি হয়ে গেল? সমান্তরাল হয়ে গেল। এবং এই রেখার নাম হচ্ছে দাম রেখা, গড়াই রেখা, প্রান্তিকায় রেখা। দাম, গড়াই, প্রান্তিকায়। এইভাবে তালিকা হতে আমরা কি করেছি? দাম, গড়াই এবং প্রান্তিকায় রেখা আমরা বের করেছি। রেখাটা ভূমি অক্ষের কি হয়? সমান্তরাল হয়। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম প্রাইস ট্রেকার হওয়ার কারণে এই দাম, গড়াই, প্রান্তিকায় রেখা ভূমি অক্ষের কি হয়েছে? সমান্তরাল হয়েছে। আমি আজকের ক্লাসে প্রান্তিকায়ের সংজ্ঞা দিতে গিয়ে বলেছি যে উৎপাদন বা বিক্রয় 1 একক বৃদ্ধি পেলে মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিকায় বলে। উৎপাদন বা বিক্রয় 1 একক বৃদ্ধি পেলে মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিকায় বলে। এখন একটু আইকিউ তোমাদের পরীক্ষা করব। এটা হচ্ছে উৎপাদন বা বিক্রয়, এটা হচ্ছে মোট আয়। আমি 5 একক বিক্রয় করেছি, আমার আয় হচ্ছে 50 টাকা। আমি 8 একক কি করলাম? বিক্রি করলাম। বিক্রি করার পর আমার আয় হলো 74 টাকা, 74। আমার প্রশ্ন হচ্ছে প্রান্তিক আয়টা কত? যারা শুধুমাত্র মোট আয়ের বৃদ্ধিকে প্রান্তিক আয় বলে থাকে, অর্থাৎ প্রান্তিক আয় বলতে শুধুমাত্র মোট আয়ের বৃদ্ধি বুঝে থাকে, তারা এখানে বলবে প্রান্তিক আয় MR = 50 থেকে 74, মোট আয় 24 টাকা বেড়েছে, অতএব প্রান্তিক আয় হচ্ছে 24। এবং এই উত্তরটা হচ্ছে নিঃসন্দেহে কি একটি ভুল উত্তর। এর কারণ হচ্ছে এই ভুল উত্তর দেওয়ার পিছনে কারণ প্রান্তিক আয়ের সংজ্ঞা তার কাছে অস্পষ্ট। সে মোট আয়ের বৃদ্ধিকে প্রান্তিক আয় ধরেছে, কিন্তু প্রান্তিক আয়ের সংজ্ঞাতে আমি বারবার বলেছি উৎপাদন 1 একক বৃদ্ধি পেলে বা বিক্রয় 1 একক বৃদ্ধি পেলে মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক আয় বলে। অর্থাৎ এখানে দুটো কথা আছে। একটা কথা হচ্ছে বাম দিকে বিক্রয় 1 একক বৃদ্ধি পেলে, আর ডান দিকে মানে শেষের কথা হচ্ছে মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ আমাকে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে আমার বিক্রয় 1 একক বৃদ্ধি পেতে হবে, আর এর ফলে মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় সেটি হচ্ছে আমার প্রান্তিক আয়। লক্ষ্য করো,
আমার এখানে 5 থেকে একটু ভুল করেছি, এটা 8 একক। হ্যাঁ, আবার এখানে 5 থেকে 8, কারণ মোটাই বেড়েছে বিক্রিতে বেড়েছে, আমি 8 লিখবো। 5 থেকে 8। আবার এখানে উৎপাদন বা বিক্রয় বেড়েছে কত একক? 3 একক। উৎপাদন বেড়েছে কত একক? 5 থেকে 8, 3 একক। আর মোটায় ডেল মানে কি? পরিবর্তন। পরিবর্তন প্লাস হলে মানে বৃদ্ধি। মোটায় বৃদ্ধি পেয়েছে কত? 24। অর্থাৎ উৎপাদন 3 একক বৃদ্ধি পেলে মোটায় বৃদ্ধি পায় কত? 24 টাকা। এখন আমাকে বার করতে হবে উৎপাদন বা বিক্রয় 1 একক বৃদ্ধি পেলে মোটায় বাড়ে কত? 24/3 সমান কত? 8 টাকা। অতএব প্রান্তিক আয় হচ্ছে 8 টাকা। অতএব প্রান্তিক আয় হচ্ছে কত? 8 টাকা। আমি আবারও বলছি যে আমি যদি সরাসরি বলি প্রান্তিক আয় 24 টাকা, এটা ভুল হবে। হ্যাঁ, মোটায় 24 টাকা বেড়েছে, কিন্তু প্রান্তিক আয়ের সংজ্ঞা কি শুধুমাত্র মোটায়ের বৃদ্ধি? উৎপাদন 1 একক বৃদ্ধি পেলে মোটায় যে পরিমাণ বৃদ্ধি পায়, এখানে উৎপাদন বৃদ্ধি পেয়েছে 5 থেকে 8, 3 একক, মোটায় বেড়েছে 24 টাকা, তাহলে 1 এককে কত? 24/3 = 8 টাকা। প্রান্তিক আয় হচ্ছে 8 টাকা। অতএব এখন এমআর দেখার সাথে সাথে আমি একটা বিষয় বুঝে ফেলবো। এমআর = 60। আমি কি বুঝবো? আমি যদি কোথাও দেখি এমআর = 60 লেখা আছে, তাহলে আমি সাথে সাথে একটা সিগন্যাল পেয়ে যাব। সেই সিগন্যালটা কি? ফার্মের মোটায় 60 টাকা বেড়েছে বিক্রয় 1 একক বৃদ্ধি করলে। বিক্রয় 1 একক বৃদ্ধি করলে ফার্মের মোটায় 60 টাকা বাড়ে। বিক্রয় 1 একক বৃদ্ধি পেলে ফার্মের মোটায় 60 টাকা বাড়ে। আমাকে যদি কোথাও বলে যে এমআর = 35, আমি যেটা বুঝবো সেটা হচ্ছে ফার্মের মোটায় 35 টাকা বৃদ্ধি পায় যদি এক্ষেত্রে বিক্রয় 1 একক বৃদ্ধি পায়। অর্থাৎ বিক্রয় 1 একক বৃদ্ধি পেলে ফার্মের আয় বৃদ্ধি পায় 35 টাকা। এখন যদি আমাকে বলা হয় ওই ফার্মে বিক্রয় বেড়েছে 10 একক, তাহলে আয় কত টাকা বাড়বে? 350 টাকা আয় বাড়বে, কারণ প্রান্তিক আয় হচ্ছে 35। অর্থাৎ বিক্রয় 1 একক বৃদ্ধি পেলে মোটায় বাড়ে 35 টাকা, তো বিক্রয় 10 একক বাড়লে মোটায় বাড়বে কত? 350 টাকা 10 দিয়ে গুণ করলে। আশা করি আমরা প্রান্তিক আয় সম্পর্কে একটি ধারণা পেলাম। একই ধারণা হচ্ছে প্রান্তিক খরচ সম্পর্কে। আগামী ক্লাসে কি করব এটা আলোচনা করব। এটা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আরেকটু আলোচনা করব চিত্র সম্পর্কে একটি ধারণা দেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা চিত্র সম্পর্কে। এইটা আমি যখন খরচ অধ্যায় যখন পড়াবো তখন আমি কারণগুলো বিস্তারিত কি করব? আমি ব্যাখ্যা করব। যখন আমি খরচ অধ্যায়গুলো কি করব? পড়াবো। একটু লক্ষ্য রাখো, আমি ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ ধরেছি আর লম্ব অক্ষে অ্যাভারেজ কস্ট ধরেছি, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট ধরেছি, মার্জিনাল কস্ট কি করেছি? ধরেছি। অর্থাৎ অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট অ্যান্ড মার্জিনাল কস্ট, 3 ধরনের খরচ আমি লম্ব অক্ষে ধরেছি। ফার্মের এই 3 ধরনের খরচের ভিতরে ভিন্নতা রয়েছে। অতএব এখানে 3টি রেখা পাওয়া যাবে। কয়টি রেখা পাওয়া যাবে? 3টি রেখা পাওয়া যাবে। এই রেখাগুলো অঙ্কনের সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে, একটু সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে যে মনে করো প্রথমে আমি প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করেছি। কোনটা অঙ্কন করেছি? প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করেছি। এখন যখন আমি অ্যাভারেজ কস্ট কার্ভটা অঙ্কন করব বা এভিসি রেখাটা অঙ্কন করব, ঠিক এইভাবে ডান দিকে নিম্নগামী করে আঁকবো, ব্যাস স্টপ। অর্থাৎ মার্জিনাল কস্ট কার্ভ আসার আগ পর্যন্ত
রেখাটা ডান দিকে কি হবে? নিম্নগামী হবে। ডান দিকে নিম্নগামী হবে। যেই মার্জিনাল কস্ট কার্ভ আর এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ মানে এভিসি রেখাটা যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দু থেকে আমার এভিসি রেখাটা সোজা উপরের দিকে উঠে যাবে, সোজা উপরের দিকে উঠে যাবে। অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে মার্জিনাল কস্ট কার্ভ অর্থাৎ প্রান্তিক খরচ রেখা এভারেজ কস্ট কার্ভকে কাকে এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভের সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে উপরের দিকে যায়। এখন যখন আমি এবং এক্ষেত্রে ছেদবিন্দু যদি সর্বনিম্ন বিন্দু না হয়, তাহলে চিত্রে কিন্তু টেকনিক্যাল ভুল আছে, এবং এই ধরনের টেকনিক্যাল ভুলের কারণে অনেক পরীক্ষক আছেন নম্বর কাটেন। এবং আমি যদি দেখি ভুলের মাত্রা খুব বেশি, একেবারে চিত্র এই দিক দিয়ে গেছে বা এই বিন্দু দিয়ে গেছে, তাহলে আমিও নাম্বার কি করি, কিছু কাটি। কারণ একজন স্টুডেন্টকে অবশ্যই জানতে হবে মার্জিনাল কস্ট কার্ভ এভারেজ কস্ট কার্ভের সর্বনিম্ন বিন্দু দিয়ে কি করে, এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভের সর্বনিম্ন বিন্দু দিয়ে যায়। এখন যদি আমি এসি রেখা যদি অঙ্কন করি, তাহলে এই এসি রেখার অবস্থানটা এভিসি রেখার উপরে হবে। এসি রেখার অবস্থানটা কার উপরে হবে? এভিসি রেখার উপরে হবে। এর কারণ হচ্ছে এভারেজ কস্ট ইকুয়াল টু এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভারেজ ভেরিয়েবল কস্ট। এভারেজ কস্ট ইকুয়াল টু এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভারেজ ভেরিয়েবল কস্ট। অর্থাৎ এভারেজ ভেরিয়েবল কস্টের সাথে গড় স্থির খরচ যোগ করলে এই গড় স্থির খরচ যোগ করলে এভারেজ কস্টটা পাওয়া যায়। তাহলে ডেফিনেটলি এভিসির চেয়ে কে বড়? এসি বড়। কেন? এভিসির সাথে এএফসি যোগ করলে কে পাওয়া যায়? এসি পাওয়া যায়। মনে করে এভারেজ ফিক্সড কস্ট হচ্ছে 5, এভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে 10, তাহলে এসি কত? 15। এসিটা কত দাঁড়ালো? 15 দাঁড়ালো। তাহলে দেখো তো, এসি হচ্ছে 15 আর এভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে 10। এভারেজ ভেরিয়েবল কস্ট হতে এসি বড়। কতটুকু বড়? এভারেজ ফিক্সড কস্টের সমান 5 হলে এটা থেকে এটা 5 বড় হবে। যার ফলে আমি যখন এসি রেখা অঙ্কন করব, তখন এসি রেখাটা এবিসি রেখার উপরে হবে। এইটাও ঠিক এইভাবে নিচের দিকে যাবে 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 যাবে। অর্থাৎ এসি রেখাটা একটা ডান দিকে নিম্নগামী হয়ে যাবে। যে এসি রেখাকে কি করবে? ছেদ করবে। এই ছেদ বিন্দু থেকে এসি রেখাটা কি হবে? উপরের দিকে উঠে যাবে। এটা হচ্ছে এসি রেখা, এটা হচ্ছে এসি রেখা। অর্থাৎ এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে নিচের দিক হতে ছেদ করে কোন দিকে যায়? উপরের দিকে যায়। এবং এটা আমাদের কাছে খুবই পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরীক্ষাতেও আসে, কষ্টে আসে। দেখাও যে এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে নিচের দিক হতে ছেদ করে উপরের দিকে যায়, এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে। এবং মনে রাখবে, এই এসি এবং এবিসি রেখার যে গ্যাপ আছে না, এই গ্যাপটা হচ্ছে কি? এভারেজ ফিক্সড কস্ট। এই দুইটা রেখার গ্যাপ হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট। এই যে এসি 15, এবিসি 10, এই 15 আর 10-এর পার্থক্য 5 হচ্ছে এএফসি। অর্থাৎ এসি এবং এবিসির পার্থক্য হচ্ছে কি? এএফসি। এখন আমি একটা জিনিস লক্ষ্য করেছি
চিত্র হতে কোনটার পরিমাণ কতটুকু এটা অনেক সময় আমরা বলতে পারি না। অনেক সময় আমরা বলতে পারি না কত এসি কত, এবিসি কত, এমসি কত, আমরা অনেক সময় বলতে পারি না। একটা বিষয় তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কথা, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। কথাটা 10 বার বলবা, ভিডিওটা স্টপ করে মুখস্থ করবা। মনে হতে পারে এটা আবার কি কথা বলছি। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, এটি তো সবাই জানে। হ্যাঁ, সবাই জানে। আর আমরা ইকোনমিক্সে যারা আছি, আমরা জানার পরও কী করি? আমরা ভুল করি। আমরা বলি যে আম গাছে জাম ধরে, জাম গাছে আম ধরে। এই ধরনের ভুলটা আমরা কি করি? আমরা করি। আজকে থেকে যাতে এই ভুলটা না হয়, দয়া করে নিজেরা আমার সাথে উচ্চারণ করো। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। এখন আবারও পড়ো। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, এসি রেখায় এসি ধরে, এবিসি রেখায় এবিসি ধরে, এমসি রেখায় এমসি ধরে, এআর রেখায় এআর ধরে, এমআর রেখায় এমআর ধরে। আশা করি বুঝতে পেরেছ। আমি ওই আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, এটার সাথে মিল রেখে কি বলেছি? এসি রেখায় এসি ধরে, এভিসি রেখায় এভিসি ধরে, এমসি রেখায় এমসি ধরে, এআর রেখায় এআর ধরে, এমআর রেখায় এমআর ধরে, টিআর রেখায় টিআর ধরে। এখানে কয়টা রেখা আছে? এমসি, এসি, এভিসি। তাহলে এমসি পাওয়া যাবে এমসি রেখায়, এসি পাওয়া যাবে এসি রেখায়, এভিসি পাওয়া যাবে এভিসি রেখায়। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। এখন কোন দিকে পাবো? এই ভূমি বরাবর পাবো না লম্ব বরাবর পাবো? এটাও তো একটা কোয়েশ্চেন। কোন দিকে পাবো? ভূমি বরাবর পাবো না লম্ব বরাবর পাবো? লক্ষ্য করো, ভূমি বরাবর কি পাবো? আমি বলে দিয়েছি, বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ পাবো। লম্ব বরাবর কি পাবো? এসি পাবো, এভিসি পাবো, এমসি পাবো। তাহলে এগুলো পাবো কি বরাবর? লম্ব বরাবর। আমাকে বলে দিল যে অকিউটি উৎপাদনে, কোন উৎপাদনে? অকিউটি উৎপাদনে আমাকে বলেছে তুমি এসি বার করো, অকিউটি উৎপাদনে তুমি এভিসি বার করো। তারপরে আমাকে বলেছে তুমি এমসি বার করো অকিউটি উৎপাদনে। ভালো কথা। এরা কোথায় পাওয়া যাবে? লম্ব অক্ষে। অতএব আমি কি করব? ঠিক একটা রেখা এইভাবে টানবো। প্রথমে কি বার করবো? আচ্ছা, এ বার করব। দেখো আমি রেখা টানলাম 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 টানলাম, এসি বার করব। এটা কি ধরছে? এভিসি। অতএব এসি পাওয়া যাবে না, কারণ আম গাছে জাম ধরে না, আম গাছে জাম ধরে না। এবিসি রেখায় এসি পাওয়া যাবে না। আরো উপরের দিকে যাব, গেলাম। এটা কোন রেখা? এসি রেখা। অতএব এখানে এসি পাওয়া যাবে। এসি কত? ই2 কিউ2। এসি কত? ই2 কিউ2। ঠিক আছে? তাহলে দেখেছো যে এসি রেখা এসি ধরে, ই2 কিউ2। আমি এসি কত বলবো? ই2 কিউ2। এবিসি বলছে আবার ও কিউ থেকে উপরের দিকে যাও, উপরের দিকে যাও, উপরের দিকে যাও, যাও যাও, স্টপ। এই যে এবিসি রেখা না? হ্যাঁ, এবিসি। তাহলে এবিসি কত? ই1 কিউ2, ই1 কিউ2। এবিসি রেখা এবিসি ধরে। এমসি কত? এমসি কত?
আবার Q2 থেকে উপরের দিকে যাও, এখানে স্টপ হলাম E1 এ। E1 Q2 কি এমসি? যদি আমি E1 Q2 কে যদি এমসি বলি, তাহলে বলতে হবে আম গাছে জাম ধরে, ওই ভুলটা করলাম। অর্থাৎ এবিসি রেখায় এমসি ধরে। এবিসি আম গাছে যেভাবে জাম ধরে না, এবিসি রেখায় কখনো এমসি পাওয়া যাবে না। এটা হচ্ছে এবিসি। আর একটু উপরে গেলাম E2 বিন্দুতে, এটাতে এসি, এমসি পাবো না। তাহলে আরো উপরের দিকে যাও, এই একটা রেখা পেলাম, কোনটা? এমসি। পেয়ে গেছি। কাকে পেয়েছি? এমসি কে পেয়েছি। কত? E3 Q2। প্লিজ দয়া করে এমসি কত, দয়া করে E3 বলবেন না, বলবেন E3 Q2। এসি কত? E2 Q1। এভিসি কত? E1 Q2। Q1 না, সবগুলো Q2। ক্লিয়ার? আমরা অনেক সময় এই পরিমাণগুলো এইভাবে প্রকাশ করি। আমি যদি এদিকে যদি প্রকাশ করতে চাই, কোনো অসুবিধা নাই, একটু টান দিতে হবে, টান দিয়ে বলবো এভিসি কত? ও C1। ও C1। এরপরে যদি আমার কাছে জানতে চাই এসি কত, টানো ও C2। মানে E2 Q2 যে কথা, ও C2 একই কথা। এমসি কত? ও C3। E3 Q2 যে কথা, ও C3 একই কথা। আসলে এই এসি, এমসি, এবিসি এগুলার মান এদিকেও দেখাতে পারি, এদিকেও দেখাতে পারি। E1 Q2 যে কথা, এবিসি ও C1 একই কথা। E2 Q2 এসসি যে কথা, ও C2 একই কথা। E3 Q3 এমসি সমান ও C3। তাহলে আমাকে যে কোন রেখাতে মান কত সেটা জানতে হলে এসি, এমসি এগুলোকে কোন দিকে ধরেছি এটা দেখতে হবে, আর ভূমিয়ককে কি ধরেছি। অত্যন্ত দুঃখজনক, যখন জিজ্ঞেস করি এখানে এসি কত, স্যার এসি হচ্ছে ও Q2, স্যার এসি হচ্ছে ও Q2। এটা কিভাবে সম্ভব? এসি ও Q2। তারপর বল, ও সরি স্যার, এসি হচ্ছে C1 E1। তোমাকে লক্ষ্য করতে হবে তুমি ভূমিয়ককে কি ধরেছ, উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ। তাহলে ও Q2 কখনো এসি হবে না, কখনো এমসি হবে না, কখনো এবিসি হবে না। এটা হবে উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ। তুমি এসি, এমসি, এবিসি লম্বককে ধরেছ, অতএব উপরের দিকে চিন্তা করতে হবে। এসি, এমসি, এবিসি যদি তুমি পেতে চাও, এক্ষেত্রে আম গাছে আম ধরে, এসি রেখা অনুযায়ী এসি পাওয়া যাবে E2 Q2। জাম গাছে জাম ধরে, এবিসি রেখা অনুযায়ী এবিসি পাওয়া যাবে E1 Q2। কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, এমসি রেখা অনুযায়ী পাবো E3 Q2 হচ্ছে কি এমসির পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কি করেছি, আলোচনা করেছি। তোমরা এটা ভালো করে একটু কি করো দেখো, ভালো করে দেখো। আগামী ক্লাসে কিন্তু আমি ভারসাম্য আলোচনা করব। একেবারে সহজ, একেবারেই সহজ। অনুরোধ করব 2 নাম্বার ক্লাস যারা দেখেছো তার আগে 1 নাম্বার ক্লাস দেখো, তারপর 2 নাম্বার ক্লাস দেব। দেখো সামনে 3 নাম্বার ক্লাস দেব। আশা করি কিছুদিনের ভিতরে তোমাদেরকে 3 নাম্বার ক্লাসটা দেব। ক্লাসটা শেষ হওয়ার আগে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, ভালো করে লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, এটাই চাই। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।